শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে, সাথে আছি আমি নাবিলা সোহার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছে বিএনপি, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৈঠকে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছেন বিএনপি, যা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সোমবার সন্ধ্যা ৬টার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ২ সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। সাম্প্রতিক নানান অস্থিরতার প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এই বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস ও বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। লিখিত বক্তব্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার বলেও মনে করে বিএনপি। জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও জানায় দলটি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। ১৫ তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে, তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, লিখিত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আহ্বানও জানায় বিএনপি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সভা শুরু হবে। জানান, অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে বিএনপির আহ্বানের সমর্থন জানিয়েছে সরকার। নানা ঘটনাবহুল সময় অতিবাহিত করছে বাংলাদেশ। প্রতিনিয়ত বদলাচ্ছে চিত্র। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাই প্রধান উপদেষ্টার বাসায় যান বিএনপি মহাসচিব সহ ৩ শীর্ষ নেতা। আলোচনার সারসংক্ষেপ জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে, এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন। সমস্ত পার্টি মিলে বলে যে না, আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায়, সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। রাষ্ট্র সংস্কারের কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চায় সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই ঐক্যমত কমিশনই। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে
কথা ডায়ালগটা শুরু হবে। এছাড়া যৌথ বাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে। ফ্যাসিবাদী জামানায় যারা সন্ত্রাস আর দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচারে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন। রাত 8:30টায় শুরু হয়ে 2.5 ঘণ্টা চলে বৈঠকটি। এতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনার সার্বিক বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়। এছাড়া দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে কথা জানান নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য নয়, অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে সবাইকে ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে গণ আন্দোলনে আহত 173 জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে। বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। পুলিশের ব্যাপক লাঠিচার্জ ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জলকামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন। আটকও করা হয় কয়েকজনকে। 3 ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। বিকাল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখান থেকে দেয়া হয় 6 দফার আলটিমেটাম। তবে পুলিশ জানায়, দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন রমনা ডিসি। আমাদের চাকরি দিয়া কেন চাকরিটা নিল, আমাদের সম্মান দিয়া কেন সম্মানটা নিল? একই নিয়োগে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখানে থেকে গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শ কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কিছু সুপারিশ বাস্তবায়নে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এর জন্য চেষ্টা করব। আর কিছু সুপারিশ বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্তের দরকার। আমি জানি বর্তমান সরকার শিক্ষকগণের জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। পদত্যাগ করলেন সংঘাত কবলিত ভারতীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরে তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা গেছে বিজেপির মধ্যে।
দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কথা ছিল বীরেন সিংয়ের। ধারণা করা হচ্ছিল স্বয়ং বিজেপি থেকে উত্থাপিত হতে পারে প্রস্তাব। স্বাধীনতা পরবর্তী সময়ে বীরেন সিংয়ের শাসনামলের সবচেয়ে বেশি সংঘাত সহিংসতা দেখেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা অপসারণ করতেও বলা হয়, তবে দুপক্ষের একাধিক আলোচনার পরেও সিসি ক্যামেরা অপসারণ করেনি বিএসএফ। গতরাতে ভুরুঙ্গামারীর বাঁশচানি সীমান্তে শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করে ভারতের ছোট গাড়লছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা কুড়িগ্রাম 22 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিলুপ্ত সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের 300 সদস্যের করা জামিন আবেদনের আদেশ 13 মার্চ নির্ধারণ করেছেন আদালত। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জামিন শুনানি হয়। জামিন না পাওয়া 3 শতাধিক বিডিআর সদস্যের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান নেন। সকাল 9:30টায় কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পান 168 জন বিডিআর সদস্য। পিরোজপুরের সাবেক 2 সংসদ সদস্য সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ ও উপজেলা চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি 1600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য দেয়া ডিও লেটারটির সত্যতাও নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনও প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, এ কারণে নাগরিকরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান উপদেষ্টা। সময় মাত্র 4 দিন থাকলেও এখনও প্রায় 46,000 হজযাত্রীর জন্য বাড়ি তাঁবু ভাড়া সহ 4 চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। সতর্ক করে বলেছেন, 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে, সময় বৃদ্ধির সুযোগ নেই। নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকে। এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকিট দাম 2-3 গুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দাফন সম্পন্ন হয়েছে। বাদেশা ময়মনসিংহের গোষ্ঠা দাখিল মাদ্রাসা মাঠে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুর রউফকে। এর আগে দাপুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় ও বাদ-জোহর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সিইসি সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করেছিলেন আব্দুর রউফ। ভীষণ ভালোবাসতেন, আমাদেরকে ভালোবাসতেন। যখনই গেছি স্যারের কাছে খুবই আদর করতেন আমাদের। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সততা, নিষ্ঠা, যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ জুডিশিয়ারিকে যে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন, এ জাতি আজীবন তার কাছে ঋণী থাকবে। যে নির্বাচনটি ওনার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল, সেটি একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমাদের এই গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে। জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার বিএনপি, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করবে নাগরিক ঐক্য। সকালে রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বৈঠকের ঘোষণা দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বলেন, বিএনপির সঙ্গে ছাত্র সমাজ ও জাতীয় নাগরিক ঐক্যের মনোমালিন্য দূর হোক, এটা তারা চান। আগামী বুধবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। জানান, সরকারে বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়। জানান, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্রের উত্তরণে সবাইকে একমত হতে হবে। আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন নেতৃস্থানীয় তাদের সাথে কথা বলেছি, তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে, তারা একমত হয়েছেন, তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে। পদবঞ্চিতদের আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাত 8:30টার দিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কমিটি বিলুপ্তের ঘোষণায় প্রায় 4 ঘণ্টা পর যমুনা সেতু ও রেলপথ অবরোধ প্রত্যাহার করে পদবঞ্চিতরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল ও যান চলাচল। এর আগে বিকেল 3:45টায় সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে পদবঞ্চিতরা। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে সকল প্রকার যান চলাচল। পরে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে পদবঞ্চিত শিক্ষার্থীরা। রেল ও যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নং ওয়ার্ড যুবলীগ নেতা বিলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে এক ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। 2টি ট্রাক থেকে 22,000 লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক 2টি। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 12 জনকে। মুন্সিগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় 19,000 লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান 9 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। 12 জন যে ডাকাত আমরা ধরলাম, এই 12 জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়িঘর, এরা একসাথে হয়, একত্রিত হয়ে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায়। ডাকাতি করবে, অপরাধ করবে, সে পার পাবে না, সে যেই হোক। আগুনে পুড়ল খাগড়াছড়ির একটি মাদ্রাসা ও এতিমখানা। বিকেলে মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় মাদ্রাসা ও এতিমখানার থাকা ছাত্রদের পোশাক ও বইপত্র। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের ধারণা। যমুনা গ্রুপের উদ্যোগে 2 দিনব্যাপী বোলিং কম্পিটিশন 2025 শুরু হয়েছে। সোমবার যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে প্রতিযোগিতা শুরু হয়। যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে টুর্নামেন্টে। 2 দিনের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হবে মঙ্গলবার বিকেল 5টায়। তার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব দলের খেলা শেষ হয়েছে সোমবার। এখান থেকে শীর্ষ 6টি দল মঙ্গলবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের জন্য লড়বে। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে 3 লাখ টাকা, রানার্স আপ দল পাবে 2 লাখ টাকা, তৃতীয় দল পাবে 1 লাখ টাকা। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল পাবে যথাক্রমে 75, 50 ও 25,000 টাকা। দর্শক, এখানে শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।